নমস্কার সকলকে। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু জানাবেন আনমিউট হ্যাঁ করে। দিদিভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে শুরু করছি, আপনারাও আমার সাথে সাথে বলুন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम तत्सत्। আচ্ছা, আজকে আমরা যে টপিকটা পড়ব, টপিকটার নাম হচ্ছে অব্যয়। আচ্ছা, উপস্থিতির এই অবস্থা, পরবর্তীতে বাকিরা তো বুঝতে পারবে না বিষয়গুলো, আর আমাদের হাতে সময় খুবই অল্প। এরকম সময় নেই যে আমরা বারবার রিপিট করতে পারবো। অন্যদের পরীক্ষা, অন্যান্য ব্যাচের পরীক্ষা হয় আপনাদের 3 মাসের, মানে 3 মাসের ঠিক শেষ সপ্তাহে আর কি। আপনাদের পরীক্ষা হয়েছে 4র্থ মাসে, ফলে আপনাদের হাতে আর সময় আছে 2 মাস। আমাদের বাকি সিলেবাস কভার করতে হবে 2 মাসে। সুতরাং রিপিটেশনের সুযোগ কিন্তু খুব কম, তাই একটু চেষ্টা করবেন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে, ক্লাসের পড়াটা ক্লাসে বুঝে নিতে। ঠিক আছে, আমরা আমাদের পড়াটা শুরু করি। একটু স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, অব্যয় টপিকটার সাথে পরিচিত কে কে আছেন? মানে আগে পড়েছেন বা জানেন এটা কি, এরকম কেউ আছেন? অব্যয় কি বলতে পারবেন? আছেন কেউ? আচ্ছা, আমি একটা সংজ্ঞা লিখছি, দেবনাগরী বর্ণমালাতেই লিখছি। আপনাদের এখন দেবনাগরী বর্ণমালা পড়তে পারার কথা, কারণ আপনারা 4 মাস ধরে সংস্কৃত চর্চা করছেন। আমি লিখছি, আচ্ছা কি লিখেছি এটা কেউ পড়তে পারবেন? স্ক্রিনে কি লেখা আছে একটু চেষ্টা করুন তো দেখি কি লেখা আছে পড়ার। যে কেউ চেষ্টা করুন, আপনাদের তো পারার কথা। আচ্ছা, এখানে কে কে দেবনাগরী বর্ণমালা পড়তে পারেন? সজীব মহোদয়, শিল্পী মহোদয়, আনন্দ মহোদয়, শক্তিরক্ষিত মহোদয়। আপনারা 4 জন সবাই কি দেবনাগরী বর্ণমালা পড়তে পারেন? কে কে পারেন একটু হাত তুলুন তো। সজীব মহোদয়, আপনি পারেন? হ্যাঁ দিদিভাই, একটু একটু পড়ার চেষ্টা করি দিদিভাই। দেখি পড়ুন, প্রথম লাইনটা পড়ুন দেখি। সদৃশ্যম দেব দেশ, কথা বুঝতেছি না দিদিভাই। কি মনে হচ্ছে? যুক্তাক্ষর তো বুঝতে পারছেন, কোন 2টা অক্ষর যুক্ত আছে বলুন তো? দেশ দেশ লিঙ্গম লিঙ্গস লিঙ্গেষু। লিঙ্গেশু সৌয়াসু চ বিভক্তিষু ঠিক আছে। বচনষু চ সর্বেষু ইয়তভাগ অবস্থিতাঃ। বাহ, বেশ ভালো হয়েছে, কিন্তু আরও একটু ফ্লুয়েন্ট প্লাস আরও একটু কম ভুল করলে ভালো ছিল। ভুল আপনি তেমন করেননি, 2টো জায়গায় ভুল করেছেন,
কিন্তু আরেকটু ফ্লুয়েন্ট হতে হবে। শক্তি রক্ষিত মহোদয়, আপনি পারবেন? হ্যাঁ, একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ, পড়ুন। সচু সটুহা সটুহা দ্রপু লিঙ্গেশু না লিঙ্গেশু समाप्त च विभक्तिषु वचनेषु च এটা বুঝতে পারছি না। স বর পরে এটা বুঝতে পারছি না মাঝখানে। আচ্ছা, যথা হ্যাঁ হ্যাঁ বলুন। লাস্টে হচ্ছে যথা ভাগ যথা ভাগমব স্মিতা। আচ্ছা, অনেকটাই হয়েছে। আমি বলে দিচ্ছি এখানে কি আছে, সদৃশন। আপনাদের ভুলটা কোথায় হয়েছে আপনারা একটু মিলিয়ে নিন। সদৃশন ত্রিষু লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু বচনেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতাঃ। এটার অর্থটা হলো, এটা কিসের সংজ্ঞা? এটা হচ্ছে অব্যয়ের সংজ্ঞা। একটা মিনিট, আমি উপরে টাইটেলটা দিয়ে নিই। আমরা আজকে কি পড়ছি? অব্যয়। হ্যাঁ, আমরা আজকে অব্যয় পড়ছি। এটা হচ্ছে অব্যয়ের সংজ্ঞা। এটার অর্থটা কি? এটার অর্থটা হলো এটার অর্থটা হলো যে, আমি সংজ্ঞাটা বলছি একটু ভালো করে শুনুন। যে পদের 3 লিঙ্গে সকল বিভক্তিতে এবং 3 বচনে কোনো রূপ পরিবর্তন হয় না তাকে অব্যয় বলে। এটা বইয়ের ভাষা। আর খুব সহজে যদি বলতে যাই তাহলে যেই শব্দ যেখানেই ব্যবহার করি, যেই বাক্যেই ব্যবহার করি, অতীতকালে করি, বর্তমানকালে করি, তারপর ভবিষ্যৎকালে করি, তারপর আদেশ দিতে ব্যবহার করি কিংবা উপদেশ দিতে ব্যবহার করি, যেভাবেই ব্যবহার করি না কেন, যেই শব্দের কোনো রূপ পরিবর্তন হয় না সেটাকে বলা হয় অব্যয়। নাই, ব্যয়, যার, সেটাই অব্যয়। যেটার কোনো পরিবর্তন নেই সেটাই অব্যয়। এই যে আমরা অন্যান্য শব্দগুলো, আমাদের অন্যান্য শব্দগুলো যেমন ক্রিয়া, কখনো খাদতি হচ্ছে, কখনো খাদন্তি হচ্ছে, কখনো খাদামি হচ্ছে, আবার কর্তা কখনো অহম হচ্ছে, আবাম হচ্ছে, বয়ম হচ্ছে। তারপর মাঝখানের যে শব্দগুলো, ধরুন বর্ণ শব্দটা কখনো বনম হচ্ছে, কখনো বনে হচ্ছে, বনেষু হচ্ছে, বনয়োহ হচ্ছে। মানে প্রতিটা শব্দই কিন্তু পরিবর্তনশীল, ক্রিয়া অনুসারে, কর্তা অনুসারে, কাল অনুসারে। সবগুলো শব্দ কিন্তু কোনো না কোনো ক্রাইটেরিয়াকে কেন্দ্র করে পরিবর্তন হয়। কিন্তু অব্যয় এমন একটা পদ, অব্যয় এমন একটা পদ যেটা কখনোই পরিবর্তন হয় না। পৃথিবী উল্টে গেলেও এটা সেম থাকবে। এই ধরনের যেই শব্দগুলো, এগুলোকে বলা হয় অব্যয়। যেমন আমি যদি উদাহরণ দিই, ধরুন আমি এখানে একটা বাক্য লিখছি, বাংলা দিয়ে বোঝাচ্ছি। এখানে দেখুন একটা বাক্য লিখেছি কি, হ্যাঁ আমি ভাত খেয়েছি। এখন আমি যদি আমিটাকে পরিবর্তন করে তুমি করে দিই, তুমি ভাত খেয়েছিটা কিন্তু খেয়েছো হয়ে যাবে। কিন্তু এই হ্যাঁ, মানে আপনাকে যদি কেউ প্রশ্ন করে আর কি, সে কি ভাত খেয়েছে,
সরি তুমি আমি কি ভাত খেয়েছি এরকম যদি কোশ্চেন করে, তাহলে আপনি আনসারে, ধরুন সে খেয়েছে, আপনি আনসারে কি বলবেন? হ্যাঁ তুমি ভাত খেয়েছো। আমি জাস্ট এমনি একটা র্যান্ডম বাক্য নিলাম। আবার কেউ যদি আমাকে প্রশ্ন করে যে তুমি কি ভাত খেয়েছো, আমি আনসারে কি বলবো? হ্যাঁ আমি ভাত খেয়েছি। এখানে দেখুন কর্তার পরিবর্তন হচ্ছে, আর কর্তা পরিবর্তনের সাথে সাথে ক্রিয়াও পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু এই যে হ্যাঁটা, এই হ্যাঁটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। আমি থাকলে যেই রকম হচ্ছে তুমি থাকলেও সেম থাকছে। আবার অন্যান্য যে কোনো বাক্যে এই শব্দের প্রয়োগ করতে গেলে হ্যাঁটা কিন্তু কখনোই পরিবর্তন হয় না। হ্যাঁ এই শব্দটা অলওয়েজ হ্যাঁই থাকে। তো এটা একটা অব্যয়, যেই শব্দ কখনোই পরিবর্তন হয় না, এটা হচ্ছে অব্যয়। তো অব্যয় হচ্ছে আমাদের দুই প্রকার হয়। আচ্ছা অব্যয় কি এটা বুঝতে পেরেছেন? কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন যে বুঝতে পারেননি অব্যয়। আছেন কেউ যিনি বুঝতে পারেননি অব্যয় জিনিসটা কি? না ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা অব্যয় হচ্ছে দুই প্রকার। এক নম্বরে হচ্ছে প্রভাবী অব্যয়, দুই নম্বরে হচ্ছে অপ্রভাবী অব্যয়। প্রভাবী অব্যয় আর দুই নম্বরে হচ্ছে অপ্রভাবী অব্যয়। তো নামটা শুনে আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন যে এর কাজটা ঠিক কীরকম হবে। অব্যয় তো পরিবর্তন হয় না, আমরা জানি, সংজ্ঞায় পেয়ে গেছি। কিন্তু যেটা প্রভাবী অব্যয়, সেটার প্রভাবে অন্য শব্দ পরিবর্তন হয়ে যায়। অন্য শব্দ, ধরুন একটা শব্দের নিয়ম অনুযায়ী দ্বিতীয়া হওয়ার কথা ছিল, কিন্তু প্রভাবী অব্যয়ের উপস্থিতিতে এটা তৃতীয়া হয়ে যেতে পারে, চতুর্থী হয়ে যেতে পারে, পঞ্চমী হয়ে যেতে পারে। এরকম পরিবর্তন ঘটায়, মানে সে নিজে পরিবর্তন হয় না, সে অন্যের পরিবর্তন ঘটায়। যেগুলো প্রভাবী অব্যয় আছে সেগুলো, আর যেগুলো অপ্রভাবী অব্যয় সে একদম নিতান্ত সাদাসিধা, সে কাউকে কোনো ডিস্টার্ব করে না, নিজেও পরিবর্তন হয় না, অন্যকেও পরিবর্তন করে না। অন্য বাক্যের অন্যান্য শব্দ একদম নিজের স্বাধীন মতো, মানে যা হওয়ার কথা ছিল, যেটা হওয়ার কথা ছিল ঠিক সেটাই হয়। আর অপ্রভাবী অব্যয়টা জাস্ট বাক্যে আলাদাভাবে বসে। আর প্রভাবী অব্যয়ের ক্ষেত্রে সে অন্য এর সাথে একদম ইমিডিয়েট সাথের যেই শব্দটা, এটাকে পরিবর্তন করে দেয়, এটার মানে কিছু পরিবর্তন ঘটায়। এটা আমরা যখন উদাহরণে যাব সেটা হচ্ছে আপনি বুঝতে পারবেন আর কি। ঠিক আছে, আমরা একটু উদাহরণে যাই, তাহলে বুঝতে পারবো। প্রথমে আমরা হচ্ছে প্রভাবী অব্যয়গুলো পড়ব। প্রভাবী অব্যয়গুলো কম আছে, এগুলো পড়ে ফেললে আমরা পরে অপ্রভাবী অব্যয়গুলো আস্তে আস্তে পড়তে পারবো। প্রভাবী অব্যয় বেশি নেই, অল্প কটাই আছে। আমি আগে অব্যয়গুলো লিখছি। এক নম্বরে আছে বিনা, আপনারা লিখে নিতে পারেন। তারপর 2 নম্বরে আছে রিতে, 3 নম্বরে অন্তরেণ। এগুলোই কিন্তু বোঝার বিষয়। আর অপ্রভাবী যেগুলো, সেগুলো তেমন বোঝার কিছু নেই। এগুলো একটু ভালো করে খেয়াল করবেন, কি পরিবর্তন হচ্ছে, কি পরিবর্তন ঘটাচ্ছে। তারপর 4 নম্বরে হচ্ছে অন্তঃ। আমরা প্রত্যেকটারই উদাহরণ দিয়ে বুঝবো। আপাতত জাস্ট অব্যয় কী কী আছে সেগুলো লিখছি। 5 নম্বর হচ্ছে বহিহি, 6 নম্বর প্রাক,
অথবা পূর্বম। জায়গা খালি রাখবেন, লেখার সময় জায়গা খালি রাখবেন, কারণ এখানে আরও অনেক কিছুই লেখা হবে। পূর্বম। আচ্ছা, তারপর হচ্ছে পরম বা অনন্তরম। পরম বা অনন্তরম। परितः सह বা সহ, তারপর এক মিনিট, সহ, হ্যাঁ সহ, তারপর হচ্ছে অলম। অলম। উপরি, অধঃ, নমঃ, স্বস্তি, স্বাহা, স্বধা। এই শব্দগুলো আমাদের পরিচিত কিন্তু। স্বধা। পৃথক, কৃতম, অন্তরা, আর সর্বশেষ সমন্তাৎ। এবার এগুলোর ডিটেলসে যাচ্ছে। প্রথমেই আসছে বিনা, তারপর রিতে, অন্তরেণ। এই তিনটার অর্থই হচ্ছে ছাড়া। ঠিক আছে, ছাড়া। বিনা মানেও ছাড়া, মানে ছাড়া বলতে ব্যতীত আর কি। তিনটার অর্থই ছাড়া বা ব্যতীত, কিন্তু প্রয়োগে অবশ্যই পার্থক্য আছে, এই জন্যই আলাদা করে লেখা হয়েছে। এই প্রথমটা মানে বিনা। বিনা যখন প্রয়োগ হয়, বিনার প্রয়োগে বিনার সাথে যেই শব্দটা আছে সেটা যা হওয়ার কথা ছিল তা না হয়ে হয় দ্বিতীয়া প্রয়োগ করতে হয়, নয় বিকল্পে তৃতীয়া প্রয়োগ করতে হয়। কি ব্র্যাকেটে লিখছি, দ্বিতীয়া বা তৃতীয়া প্রয়োগ করতে হয়। উদাহরণ দিলে বুঝতে পারবেন। উদাহরণ কি হতে পারে, যে জ্ঞান ছাড়া সুখ নেই। জ্ঞান ছাড়া সুখ নেই। এই বাক্যটা যদি আমরা অনুবাদ করি, দেখুন, এই যে ছাড়াটা হচ্ছে অব্যয় আমরা এখানে পাচ্ছি। ছাড়া বিনা হয়, রিতে হয়, অন্তরেণ হয়। আপাতত আমরা বিনার উদাহরণ নিয়েছি, তো আমরা এই বিনা দিয়েই অনুবাদটা করব। তাহলে কি ছাড়া সুখ নেই, কি দ্বারা প্রশ্ন করলে আমরা যে অ্যান্সারটা পাই সেটা হচ্ছে আমাদের হওয়া উচিত কর্ম, কিন্তু এখানে জ্ঞান হচ্ছে আমাদের কর্তা। সবসময় কি দ্বারা কোশ্চেন করলে যে আনসারটা পাই সেটা কিন্তু আমাদের কর্ম হয় না, অনেক সময় এটা কর্তাও হয়, এটা ব্যতিক্রম আর কি। তো এই জ্ঞানটা এই বাক্যে কর্তা হওয়া উচিত ছিল আমাদের প্রথমা বিভক্তি। কর্তায় প্রথমা হয় আমরা আগে পড়েছি, তো কর্তায় প্রথমা ওই সূত্র অনুসারে জ্ঞান শব্দে আমাদের হওয়া উচিত ছিল প্রথমা, কিন্তু এর সাথে যেহেতু ছাড়া শব্দটা আছে সেই জন্য আমাদের প্রথমার বদলে তৃতীয়া বা তৃতীয়া প্রয়োগ করতে হবে। তো জ্ঞান সংস্কৃত হচ্ছে জ্ঞান। তো জ্ঞান শব্দটা ফল শব্দের মতো, ফল অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ এর মতো। তো এর দ্বিতীয়া বা তৃতীয়া, দ্বিতীয়ায় হয় জ্ঞানম, তৃতীয়ায় হয় জ্ঞানেন। তো আমাদের এই দুইটার একটা লিখতে হবে, হয় জ্ঞানম
অথবা জ্ঞানেন। এবার বিনা বসিয়ে দিব, ছাড়া এটা সংস্কৃত বিনা। কি নেই, সুখটা হচ্ছে আমাদের কর্ম, এটাতে দ্বিতীয়া হবে সুখম, সুখম, সুখম। এটাও আমাদের ফল শব্দের মতো, ফল শব্দে দ্বিতীয়া বিভক্তি কি হয়, ফলম ফলে ফলানি, তো এক বচনে ফলম, এর মতো সুখম। নেই, নেই সংস্কৃত হচ্ছে নাস্তি। এই তাহলে জ্ঞানম বা জ্ঞানেন বিনা সুখম নাস্তি। সেম বাক্যটা আমরা যদি পরেরগুলোতেও প্রয়োগ করি, পরেরগুলোর ক্ষেত্রে যদি মানে আমরা ছাড়া অর্থে রিতে ব্যবহার করি, রিতে ব্যবহার করলে আমাদের দ্বিতীয়া বা পঞ্চমী বিভক্তি প্রয়োগ করতে হবে। ঠিক আছে, হয় দ্বিতীয়া নয় পঞ্চমী। ব্র্যাকেটে লিখে দিচ্ছি। আপনারা ব্যাকরণ কণিকা সামনে নিয়ে বসুন। তো আমরা যদি সেম বাক্যটা অনুবাদ করি, এই যে জ্ঞানম বা জ্ঞানেন, জ্ঞানম তো ঠিক থাকবে, দ্বিতীয়াই থাকবে, এর জায়গায় আমাদের পঞ্চমী বসিয়ে দিলে হবে। ঠিক আছে, জ্ঞানাদ বসিয়ে দিলে হবে। দুইটাই প্রয়োগ করতে হবে এমন কোনো কথা নেই, আপনি পছন্দ মতো হয় দ্বিতীয়া প্রয়োগ করবেন, নয় পঞ্চমী প্রয়োগ করবেন। এই বিনার জায়গায় রিতে চলে আসবে। যদি ছাড়া বা ব্যতীত অর্থে আমরা এই রিতে শব্দটা নেই, রিতে শব্দটা ব্যবহার করি, সেই ক্ষেত্রে এখানে কর্তায় প্রথমা না হয়ে দ্বিতীয়া বা পঞ্চমী হবে। তো এখানে আমরা দ্বিতীয়া বা পঞ্চমী প্রয়োগ করেছি, জ্ঞানম বা জ্ঞানাত। ওকে, তিন নাম্বার যেটা আছে এটাও সেম, এটার অর্থও ছাড়া, তো আমি সেম বাক্যটাই অনুবাদ করব, কিন্তু এখানে কি হয়, শুধু দ্বিতীয়া হয়। এই অন্তরেণর যোগে, অন্তরেণ যার সাথে যুক্ত আছে তাতে শুধু দ্বিতীয়া হয়। এই ক্ষেত্রে তাহলে আমার জ্ঞানেনটা হবে না, শুধু জ্ঞানম হবে। জ্ঞানম অন্তরেণ, অন্তরেণ সুখম নাস্তি। জ্ঞানম অন্তরেণ সুখম নাস্তি। এই অন্তরেণটা কার সাথে যুক্ত হয়েছে, জ্ঞানের সাথে। ছাড়াটা কার সাথে যুক্ত হয়েছে, জ্ঞানের সাথে। তাই আমাদের জ্ঞান শব্দটায় দ্বিতীয়া বিভক্তি প্রয়োগ করতে হচ্ছে। আগেরটায় কি করতে হচ্ছিল, দ্বিতীয়া বা পঞ্চমী, এর আগেরটায় দ্বিতীয়া বা তৃতীয়া। তো এভাবে যেটার যেই নিয়ম, যেই শব্দটা থাকলে আমাদের যেই বিভক্তি প্রয়োগ করাটা নিয়ম, সেই বিভক্তিটা শুধু প্রয়োগ করে দিলেই হলো। 4 নম্বরে কি আছে দেখুন, অন্তঃ। অন্তঃ অর্থ কি, অন্তঃ অর্থ হচ্ছে ভেতরে, ভেতরে। তো এই শব্দটা দিয়ে যদি আমরা বাক্য বানাতে যাই, তাহলে আমাদের এটা যার সাথে যুক্ত হবে তাতে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করতে হবে, ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করতে হবে। ধরুন আমি যদি একটা বাক্য বলি, ঘরের ভেতর মানুষ আছে, ঘরের ভেতর মানুষেরা আছে। এই বাক্যটা যদি আমি অনুবাদ করতে চাই, আছেটা হচ্ছে ক্রিয়া, থাকার কাজটা করছে কি মানুষেরা, মানুষেরা হচ্ছে কর্তা, ঘরটা একটা স্থান, অধিকরণ হওয়া উচিত, স্থানাধিকরণ, এতে সপ্তমী বিভক্তি প্রয়োগ করা উচিত, কিন্তু এখানে সপ্তমী হবে না, কারণ এর সাথে ভেতর শব্দটা যুক্ত আছে, যেটা একটা অব্যয়, প্রভাবী অব্যয়। এই যে অন্তঃ, এটার অনুবাদ হচ্ছে অন্তঃ, আর এটা যেহেতু অন্তঃটা যেহেতু ঘরের সাথে যুক্ত আছে, তাই এতে সপ্তমী না হয়ে ষষ্ঠী হবে। কারণ আমরা এই যে নিয়মে পড়লাম, প্রভাবী অব্যয়ের নিয়মে পড়লাম যে অন্তঃ যার সাথে যুক্ত থাকবে তাতে যা হওয়া উচিত তা না হয়ে ষষ্ঠী হবে।
তাহলে এখানে ঘরে, ঘরে না হয়ে কি হবে, গৃহে না হয়ে গৃহস্য হবে। গৃহ শব্দের ষষ্ঠী বিভক্তি হয় গৃহস্য, নরস্যর মতো। তো আমার এখানে গৃহে না হয়ে হওয়া উচিত ছিল গৃহে, কিন্তু এই ভেতর শব্দটা বা অন্তঃ শব্দটার উপস্থিতিতে গৃহে না হয়ে গৃহস্য হচ্ছে। গৃহস্য, ভেতর তো অন্তঃ, এই অন্তঃ বসিয়ে দিলাম। এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না, এটা তো অব্যয়, এটার কোনো পরিবর্তন নেই। গৃহস্য অন্তঃ, কে আছে, থাকার কাজটা কে করছে, মানুষ করছে। তো মানুষ শব্দে প্রথমা বিভক্তি হবে, এটা কর্তা। আর মানুষেরা, সেরা দ্বারা বোঝানো হচ্ছে যে বহু বচন, অনেক অনেক মানুষ আছে, তার মানে আমার প্রথমা বহু বচন প্রয়োগ করতে হবে। মানুষ সংস্কৃত হচ্ছে নর, নর শব্দের প্রথমা বহু বচন হয় নরাহা, নরাহা। তো আমি বসিয়ে দিব নরাহা। গৃহস্য অন্তঃ নরাহা আছে, এটা বহু বচনে হয় সন্তি, সন্তি। এটা অজধাতু, অজধাতুর প্রথম পুরুষের বহু বচনের রূপ। অস্তি স্তঃ সন্তি এরকম রূপ হয় আর কি। এক বচনে অস্তি, দ্বিবচনে স্তঃ, বহু বচনে সন্তি। তো এখানে সন্তি হচ্ছে, যেহেতু আমাদের কর্তাটা প্রথম পুরুষের বহু বচনে আছে। আচ্ছা, এটা গেল। এবার বহিহি, অন্তঃ মানে ভেতরে, বহিহি মানে হচ্ছে বাইরে। বহিহি মানে হচ্ছে বাইরে। তো এটার উপস্থিতিতে, এটা যার সাথে যুক্ত থাকবে তাতে পঞ্চমী হবে। যেটা হওয়া, যাই হওয়ার কথা থাকুক না কেন, সেটা না হয়ে পঞ্চমী হবে। তো আমি যদি উদাহরণ দিই, ঘরের বাইরে গাছগুলো আছে, ঘরের বাইরে গাছগুলো আছে। তো এটা যদি আমি অনুবাদ করতে যাই, আছেটা হচ্ছে ক্রিয়া, থাকার কাজগুলো করছে গাছগুলো, তো গাছগুলো হচ্ছে কর্তা, কর্তায় প্রথমা বিভক্তি হবে। এখানে ঘরটা আবারও একটা স্থান নির্দেশ করছে, তো এতে হচ্ছে আমাদের কি হওয়া উচিত, স্থানাধিকরণ মানে সপ্তমী হওয়া উচিত, কিন্তু সেটা না হয়ে আমাদের পঞ্চমী প্রয়োগ হবে। কেন? কারণ বাইরে শব্দটা যুক্ত আছে, ঘরের সাথে বাইরে শব্দটা যুক্ত আছে। আর বাইরের, বাইরের সংস্কৃত হচ্ছে বহিহি, যেটা একটা অব্যয়, প্রভাবী অব্যয়, যার উপস্থিতিতে তার সাথে শব্দটা পঞ্চমী হয়ে যায়। তো আমার ঘর সংস্কৃত গৃহ, গৃহ শব্দে আমাদের ষষ্ঠী সপ্তমী প্রয়োগ না করে পঞ্চমী প্রয়োগ করতে হবে। তো গৃহ শব্দ নর শব্দের মতো, নর শব্দের পঞ্চমী হয় নারাত, নারাত। তাহলে গৃহ শব্দের কি হবে, গৃহাত, গৃহাত। বাইরে সংস্কৃত হচ্ছে বহিহি, বহিহি। গাছ, গাছটা তো কর্তা, গাছ সংস্কৃত হচ্ছে বৃক্ষ। তো কর্তা বহু বচনে আছে, গাছগুলো বলা হয়েছে, প্রথমা বহু বচনে কি হয়, নর শব্দ নারাহা। তো বৃক্ষ শব্দ কি হবে, বৃক্ষাহা, বৃক্ষাহা। তো এই ক্ষেত্রেও কর্তা প্রথম পুরুষের বহু বচনে আছে। তো কর্তা প্রথম পুরুষের বহু বচনে থাকলে তিতাস অন্তি, অন্তি যোগ করতে হয়। অজ ধাতুর প্রথম পুরুষ বহু বচনের রূপ হচ্ছে সন্তি, সন্তি। এই বসিয়ে দিলাম। তাহলে বাক্যটা কি হচ্ছে, গৃহাত বহিহি বৃক্ষাহ সন্তি, গৃহাত বহিহি বৃক্ষাহ সন্তি। আচ্ছা, এটা গেল। তারপর প্রাক, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আপনারা মানে আমি বলে যাচ্ছি, আমি তো আপনাদের দেখতে পাচ্ছি না, আপনাদের যদি মনে হয় যে আমি এই জায়গাটা বুঝতে পারছি না, আমাকে কাইন্ডলি বলবেন যে আপনি বুঝতে পারছেন না, ঠিক আছে। প্রাক বা পূর্বম শব্দটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার অর্থ কি হবে। প্রাক বা পূর্বম অর্থ হচ্ছে আগে, এটাও প্রভাবী অব্যয়, আর এটার প্রভাবে এটার সাথে শব্দটা, এটার সাথে যেই শব্দটা যুক্ত থাকবে তাতে হচ্ছে পঞ্চমী হবে, পঞ্চমী। তো আমি উদাহরণ যদি নিই, শোয়ার আগে জলপান,
শোয়ার আগে জলপান সে শোয়ার আগে জলপান করছে, সে শোয়ার আগে জল পান করছে। তো এই বাক্যটা যদি আমি অনুবাদ করি, পান করাটা হচ্ছে আমার ক্রিয়া। একটা যে কোনো বাক্য অনুবাদ করার প্রথম ধাপ ক্রিয়া নির্ণয়, দ্বিতীয় ধাপ ক্রিয়াটা কে করছে সেটা নির্ণয়। পান করার কাজটা কে করছে? সে করছে, সে হচ্ছে কর্তা, কর্তায় প্রথমা বিভক্তি হবে। এবার তৃতীয় ধাপ কর্ম নির্ণয়, কি করছে, কি পান করছে? জল পান করছে। তো কর্মে আমার দ্বিতীয়া বিভক্তি হবে। বাকি যেই শব্দগুলো থাকবে এটা আমাদের ওই কারক অনুযায়ী বিভক্তি নির্ণয় হবে। তো শোয়ার সাথে র বা এর যুক্ত হয়েছে, তো র বা এর থাকলে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করতে হয়, কিন্তু এখানে ষষ্ঠী হবে না। শোয়া শব্দটাতে ষষ্ঠী হবে না। কেন হবে না? কারণ শোয়া শব্দের সাথে আগে শব্দটা যুক্ত আছে। আগে শব্দটার অনুবাদ হচ্ছে পূর্বম বা প্রাক। তো পূর্বম বা প্রাক থাকলে এটা যার সাথে আছে তাতে যা হবে তা না হয়ে পঞ্চমী হবে। তো শোয়া শব্দটাতে ষষ্ঠী হওয়ার কথা ছিল, ষষ্ঠী না হয়ে পঞ্চমী হবে এই আগে শব্দের উপস্থিতির কারণে। এখন যদি আমি অনুবাদ করি, আমরা তো সবগুলোর আইডেন্টিফাই করে ফেলেছি যে কোনটায় কি হবে। সে সংস্কৃত হচ্ছে তদ, এটা যেহেতু কর্তা, কর্তায় প্রথমা হবে। তৎ শব্দের প্রথমা হচ্ছে সহতৌতে বা সাতে তাহা। এখন আমি এক বচন প্রয়োগ করব, যেহেতু সে নিশ্চয়ই দুইজন বা তিনজন হবে না, একজনই হবে। তো তৎ শব্দের প্রথমা বিভক্তি হবে সহ বা সা, পুংলিঙ্গে সহ, স্ত্রীলিঙ্গে সা। আচ্ছা, শোয়া শয়ন, শয়ন, শোয়া সংস্কৃত হচ্ছে শয়ন। শয়নস্য না হয়ে কি হবে? শয়নাথ। আগে শব্দের উপস্থিতিতে শয়নস্য না হয়ে শয়নাথ, শয়নাথ। আগের সংস্কৃত কি? প্রাক বা পূর্বম, প্রাক অবলিক পূর্বম। কি করছে? জল পান করছে। জল হচ্ছে আমাদের কর্ম, জল তো জল, এটার দ্বিতীয় বিভক্তি প্রয়োগ করতে হবে। কি হবে? জলম, জলম। সহ শয়নাৎ প্রাক বা পূর্বম জলম পান করা হচ্ছে পিভ ধাতু। পিভ ধাতু কোন কোন রূপটা প্রয়োগ করব? করছে দিয়ে বুঝতে পারছি যে বর্তমানকালে আছে বাক্যটা, নিশ্চয়ই করছে মানে আগে করছিল নয়, বা করছে মানে ভবিষ্যতে করবে এরম নয়, এখনই করছে। তো একটা লট লকার প্রয়োগ করতে হবে। লট লকারের কোন রূপটা প্রয়োগ করব? তার জন্য তাকাতে হবে কর্তার দিকে। কর্তা কি আছে? সহ, এটা হচ্ছে প্রথম পুরুষের এক বচন। প্রথম পুরুষের এক বচনে লট লকারে তি যোগ করতে হয়, তাহলে পিবতি। সহ শয়নাৎ প্রাক জলম পিবতি, বা সা শয়নাৎ পূর্বম জলম পিবতি। এই হয়ে গেল। তারপর আছে পরম বা অনন্তরম। পরম বা অনন্তরম, পরম বা অনন্তরম এটার অর্থ হচ্ছে পরে। তো এটার উপস্থিতিতে আমাদের এটা যার সাথে যুক্ত থাকবে তাতে পঞ্চমী বিভক্তির প্রয়োগ করতে হবে। যার সাথে যুক্ত থাকবে তাতে পঞ্চমী বিভক্তির প্রয়োগ করতে হবে। তো আমি যদি একটা বাক্য বলি, কি বলবো? সূর্যোদয়ের পর সে প্রার্থনা করছে, বা সে বাদ দিই। আচ্ছা, সূর্যোদয়ের পর আমি প্রার্থনা করব। সূর্যোদয়ের পর আমি প্রার্থনা করব। তো এই বাক্যটাতে ক্রিয়া, প্রথম ধাপ ক্রিয়া নির্ণয়,
আছে কি করব, প্রার্থনা করব। করবটা হচ্ছে আমার ক্রিয়া। কে করবে? আমি করব। আমি হচ্ছে কর্তা, কর্তায় প্রথমা বিভক্তি হবে। কি করব? প্রার্থনা করব। তো প্রার্থনাটা হচ্ছে আমাদের কর্ম, কর্মে দ্বিতীয়া বিভক্তি হবে। এবার সূর্যোদয়ের, আবারও সূর্যোদয়ের সাথে র বা এর যুক্ত আছে, তো এখানে আমাদের ষষ্ঠী হওয়ার কথা, কিন্তু যেহেতু সূর্যোদয়ের সাথে পর শব্দটা যুক্ত আছে, আর পর শব্দের অর্থ হচ্ছে অনন্তরম বা পরম, তো এই শব্দটা যেহেতু সূর্যোদয়ের সাথে যুক্ত আছে, তাই সেই জন্য এটাই ষষ্ঠী না হয়ে পঞ্চমী প্রয়োগ করতে হবে। এখন একটা বিষয় আছে, আচ্ছা আগে আমরা এটা অনুবাদ করি, তারপর বিষয়টা বলছি। সূর্যোদয়ের পর আমি প্রার্থনা করব। তো সূর্যোদয় শব্দে কি হবে? আমরা যেহেতু পর অর্থে পরম বা অনন্তরম প্রয়োগ করব, তাই এখানে ষষ্ঠী না হয়ে পঞ্চমী হবে। सूर्योदयात्, सूर्योदयात् पूर्वं परं परम अप्लिक अनंतरम, अनंतरम কে করবে? আমি করব। अस्मत् শব্দ, अस्मत् শব্দের প্রথমা এক বচনে হয় অহম, যেহেতু কর্তা, কর্তায় প্রথমা হবে, আর প্রথমা বিভক্তি এক বচনই হবে। আমি তো দুইজন বা তিনজন হব না, একজনই হব, তাই আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? আমি আবার স্ক্রিনটা শেয়ার করছি, একটু শোনা যাচ্ছে কি না জানাবেন। হ্যাঁ দিদিভাই শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যেটা বলছিলাম যে अस्मत् শব্দের প্রথমা এক বচনে অহম হয়, তারপর কি করছি? প্রার্থনা করছি। এটা প্রার্থনাটা হচ্ছে আমার কর্ম, কর্মে দ্বিতীয়া হয়। প্রার্থনা লতার মতো, আকারান্ত শব্দ, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। লতা শব্দের দ্বিতীয় এক বচনে কি হয়? লতাম। তাহলে প্রার্থনা শব্দে কি হবে? প্রার্থনাম, প্রার্থনাম। ক্রি ধাতু, এখন ক্রি ধাতু প্রথম আমার নির্ণয় করতে হবে ধাতুর ক্ষেত্রে এটা কোন লকার প্রয়োগ করতে হবে। করব, করব মানে ভবিষ্যতে করব, এখনও করছি না, আগেও করিনি, ভবিষ্যতে করব, তার মানে লৃট লকার প্রয়োগ করতে হবে। তো লৃট লকারে কোন লৃট লকারে, প্রত্যেকটা লকারে তো আমার 9টা করে রূপ আছে, এখন এখানে কোনটা করব? তার জন্য তাকাতে হবে কর্তার দিকে। কর্তা আছে উত্তম পুরুষের এক বচনে, তো উত্তম পুরুষের এক বচনে শিয়ামি যোগ করতে হয়, ধাতুর সাথে শিয়ামি যোগ করতে হয়। তো ক্রি ধাতু, এটার সাথে শিয়ামি যোগ করলে হয় করিষ্যামি, করিষ্যামি। তাহলে কি হবে? सूर्योदयात परम বা অনন্তরম অহম প্রার্থনাম করিষ্যামি। এখন যেই ব্যাপারটা আছে বললাম, ধরুন এই যে আমরা অব্যয়গুলো পড়ছি, একটা শব্দের তো মাত্র একটা মানে অর্থ থাকে না, তাই না?
অনেকগুলো অর্থ থাকে। এই ধরুন এই পর সংস্কৃত, শুধুমাত্র যে পরম আর অনন্তরম তা তো নয়। এখন পরম বা অনন্তরম বাদে আমরা আমাদের আরেকটা অর্থ আছে পরের, এটা হচ্ছে অতঃ পরম। তো এরকম যেই শব্দগুলো অব্যয় হিসেবে প্রয়োগ হয় ওই শব্দগুলো ছাড়া অন্য কোনো সিমিলার ওয়ার্ড যদি আমরা প্রয়োগ করতে যাই, সমার্থক শব্দ যদি এর জায়গায় প্রয়োগ করতে যাই, সেই ক্ষেত্রে এই নিয়মগুলো কিন্তু প্রযোজ্য হবে না। ধরুন পর অর্থে আমি পরম বা অনন্তরম প্রয়োগ না করে এটা প্রয়োগ করতে চাচ্ছি, অতঃ পরম প্রয়োগ করতে চাইছি। এই যে এখানে আমি অতঃ পরম প্রয়োগ করব। তো অতঃ পরম প্রয়োগ করলে কি হবে, এখানে পঞ্চমী হবে না, যা হওয়ার কথা ছিল তাই হবে। ষষ্ঠী হওয়ার কথা না, এর সাথে র বা এর যুক্ত হয়েছে। তো র বা এর যুক্ত হলে হচ্ছে ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করতে হয়। তাহলে এখানে সূর্যোদয়াৎ না হয়ে সূর্যোদয়স্য হবে, ষষ্ঠী হবে। যদি ওই যেই শব্দটা অব্যয় সেই শব্দটা ব্যতীত এর কোনো সমার্থক শব্দ আমরা বাক্যে প্রয়োগ করি, সেই ক্ষেত্রে ওই মানে প্রভাবী অব্যয়ের নিয়মটা খাটবে না, কারণ অব্যয়টা তো আমরা প্রয়োগই করছি না, তাহলে ওই নিয়মটা খাটবে না। তো এই ক্ষেত্রে যা হওয়ার কথা, যেটা হওয়ার উচিত ব্যাকরণ অনুসারে সেটাই হবে। এখানে ষষ্ঠী হওয়ার কথা, তো এখানে ষষ্ঠীই হবে, এখানে কিন্তু পঞ্চমী হবে না। তো এরকম প্রত্যেকটা অব্যয়ের ক্ষেত্রেই যদি এই অব্যয়গুলো প্রয়োগ না করে আমরা তার সিমিলার ওয়ার্ড প্রয়োগ করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু এই নিয়মগুলো খাটবে না, মানে পরিবর্তনগুলো করা যাবে না, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এটা গেল। তারপর পরে যেটা আছে কি পরিতঃ মানে হচ্ছে চারিপাশে। তো চারিপাশে এটা মানে পরিতঃর উপস্থিতিতে এটা যার সাথে যুক্ত হয়েছে তাতে হচ্ছে দ্বিতীয়া প্রয়োগ হবে। তো আমি যদি একটা বাক্য বলি, গ্রামের চারিপাশে বন আছে। গ্রামের চারিপাশে বন, চারিপাশে মানে চারদিকে আর কি বন আছে। তো এটা যদি আমি অনুবাদ করতে যাই, আছে এটা হচ্ছে ক্রিয়া, থাকার কাজটা কে করছে, বন, তো বন হচ্ছে কর্তা। চারিপাশে এটা হচ্ছে আমাদের অব্যয়, যার সংস্কৃত হচ্ছে পরিতঃ। গ্রামের র বা এর যুক্ত হয়েছে, তো এটা ষষ্ঠী হওয়ার কথা, কিন্তু ষষ্ঠী হবে না কেন, এটার সাথে চারপাশে শব্দটা আছে যেটা প্রভাবী অব্যয়, যার প্রয়োগে এটা যার সাথে যুক্ত আছে সেটায় যা হওয়া উচিত মানে ষষ্ঠী, এটা না হয়ে দ্বিতীয়া হবে। তাহলে এখানে আমি ষষ্ঠী প্রয়োগ করতে পারবো না, এখানে দ্বিতীয়া প্রয়োগ করতে হবে। তাহলে গ্রামস্য হবে না, কি হবে, গ্রামম হবে, গ্রামস্য না হয়ে গ্রামম হবে। তো চারপাশে এটা সংস্কৃত পরিতঃ, এটা বসিয়ে দিব। কি আছে, বন আছে, বনটা হচ্ছে কর্তা, থাকার কাজটা বন করছে, তো বন হচ্ছে কর্তা, প্রথমা হবে। বন হচ্ছে আপনার ফল শব্দের মতো, ফলমের মতো, বনম। আছে অস্তি, অস্ধাতু প্রথম পুরুষের এক বচনের রূপ অস্তি। কর্তাটা প্রথম পুরুষ আছে, তো প্রথম পুরুষ এক বচন আছে, তো এই জন্য ক্রিয়াটাও প্রথম পুরুষের এক বচন হচ্ছে। ওকে, পরিতঃ গেল। এরপর আসবে হচ্ছে সহর আরও কিছু সমার্থক শব্দ আছে, এগুলো লিখে দিই। সাকম, তারপর হচ্ছে আপনার সাকম, সার্ধম, এই সবগুলোর অর্থ হচ্ছে আপনার সাথে বা সঙ্গে।
এই তিনটা শব্দেরই অর্থ সেম, সাথে বা সঙ্গে। তো এটার প্রয়োগে, এই তিনটা শব্দের প্রয়োগে আমাদের এটা যার সাথে যুক্ত হবে তাতে তৃতীয়া বিভক্তির প্রয়োগ হবে। তো তৃতীয়া বিভক্তির প্রয়োগ হবে। এখন আমি যদি একটা বাক্য নিই যে রামের সাথে শ্যাম যাচ্ছে, রামের সঙ্গে বা সাথে সাথে শ্যাম যাচ্ছে। তো এই বাক্যটার ক্ষেত্রে ক্রিয়া হচ্ছে যাচ্ছে, যাওয়ার কাজটা কে করছে? শ্যাম। তো শ্যাম হচ্ছে কর্তা, যেহেতু কাজটা সে করছে, কর্তায় প্রথমা হবে। রামের রবায়ের যুক্ত হয়েছে, হওয়া উচিত ষষ্ঠী বা সম্পর্ক বুঝিয়েছে, তো এখানে ষষ্ঠী হওয়া উচিত। তারপর কিন্তু ষষ্ঠী হবে না, কেন হবে না? কারণ সাথে যুক্ত আছে, সাথেটা হচ্ছে প্রভাবী অব্যয়। তো সাথের এই তিনটা সমার্থক শব্দের যে কোনো একটা আমরা প্রয়োগ করতে পারি সাথে অর্থে, আর এদের প্রয়োগে এটা যার সাথে যুক্ত হয়েছে তাতে যেটা হওয়া উচিত মানে ষষ্ঠী, এটা না হয়ে কি হবে? তৃতীয়া হবে। তাহলে রামস্য না হয়ে কি হবে? রামেণ, নরেণর মতো রামেণ, রামেণ সহ বা সাকম, যে কোনো একটা প্রয়োগ করলে হবে। সহ বা সাকম বা সার্ধম, যে কোনো একটা প্রয়োগ করলে হবে। কে যাচ্ছে? শ্যাম। তো এটার প্রথমা বিভক্তি শ্যামঃ, নরহর মতো। যাচ্ছে গম ধাতু, তো কর্তাটা আছে প্রথম পুরুষে, আর যাচ্ছে মানে তো নিশ্চয়ই বর্তমানে যাচ্ছে, অতীতে বা ভবিষ্যতে যায়নি, তাই আমাদের লট লকার প্রয়োগ করতে হবে। তো লট লকারে প্রথম পুরুষের এক বচনে কি যোগ করতে হয়? তি যোগ করতে হয়, আর গম ধাতুর প্রয়োগের সময় গচ্ছ হয়ে যায়, কি হবে? গচ্ছতি, গচ্ছতি। রামেণ সহ সাকম বা সার্ধম শ্যামঃ গচ্ছতি। ওকে, এটা গেল। এবার হচ্ছে অলম। অলম মানে হচ্ছে সমর্থ। সমর্থ। আচ্ছা, আমি যদি একটা বাক্য বলি, আচ্ছা এটার প্রয়োগে হচ্ছে আপনার এটা যার সাথে যুক্ত হবে তাতে চতুর্থী প্রয়োগ করতে হবে। এটার অব্যবহিত পূর্বে যেই শব্দটা থাকবে তাতে চতুর্থী প্রয়োগ করতে হবে। আমি যদি বলি যে সে খেলতে সমর্থ, বা তুমি দিয়ে করি, তুমি দিয়ে বাক্য হয়নি, তুমি খেলতে সমর্থ। তো তুমি খেলতে সমর্থ, এখানে ক্রিয়া কিন্তু নেই। ক্রিয়াটা উৎস আছে, এটা মানে আসি আর কি, অজ ধাতু, মানে ইংরেজিতে আমরা এম ইজ আর প্রয়োগ করি না, তো সেগুলো ধরুন আই এম প্রসারী, এটা অনুবাদের সময় তো আমরা বলি না যে আমি হই প্রসারী, হইটা উৎস রাখি, ঠিক তেমনই এখানে এই বি ভার্বটা উৎস আছে। হ্যাঁ, তো এখানে ক্রিয়াটা উৎস আছে, উৎস আছে মানে নেই এরকম নয়, অবশ্যই আছে, কিন্তু উৎস আছে। তো কে সমর্থ? তুমি সমর্থ, তুমি হচ্ছে কর্তা, কর্তায় প্রথমা বিভক্তি প্রয়োগ করতে হবে। এবার সমর্থ শব্দটা এখানে খেলতে শব্দটা আপনারা এখনো করেননি, কি বলে এটাকে, এটার নাম কি? প্রত্যয় এখনো পড়েননি, পরবর্তীতে অব্যয় শেষ হলে প্রত্যয় পড়বেন, তো তখন জানতে পারবেন। এই খেলতে শব্দটাতে আমাদের একটা প্রত্যয় প্রয়োগ হওয়া উচিত ছিল, কিন্তু ওই প্রত্যয়টা না হয়ে আমাদের এখানে প্রয়োগ করতে হবে হচ্ছে চতুর্থী বিভক্তি। যেহেতু অলম সমর্থ শব্দটা খেলতে শব্দের সাথে যুক্ত আছে, তাই প্রত্যয় প্রয়োগ না করে আমাদের চতুর্থী বিভক্তি প্রয়োগ করতে হবে। তো তুমি শব্দ হচ্ছে আমাদের কর্তায় প্রথমা বিভক্তি হয়। ইউসমত শব্দের প্রথমা হচ্ছে তোয়াম, ইউবাম, ইউয়ম।
তো এখানে এক বচনই প্রয়োগ করতে হবে। তুমি দ্বারা তো 2জন বা 3জনকে বোঝাবে না, নিশ্চয়ই একজনকেই বোঝাবে। তো এখানে ত্বম হবে, ত্বম। এবার খেলতে, এখানে তুমুন প্রত্যয় প্রয়োগ করার কথা ছিল, কিন্তু আমরা তুমুন প্রয়োগ করব না, যেহেতু এটার সাথে সমর্থ শব্দটা যুক্ত আছে। কি হবে? ক্রীডন, খেলা হচ্ছে ক্রীডন, ধাতু ক্রীড ধাতু, আর এটাকে যদি আমরা বিশেষ্য রূপে নিয়ে যাই ক্রীডন, তো এটাতে চতুর্থী হলে ক্রীডনায়, ক্রীডনায়, নরায়র মতো। সমর্থ, এটা সংস্কৃতকে অলম, অলম বসিয়ে দেব। এটা কিন্তু এই অলমের উপস্থিতিতে ক্রীডন শব্দটা ক্রীডনায় হয়েছে, নয়তো এখানে ক্রীডিতুম হতো তুমুন প্রত্যয়ের প্রয়োগে। তো প্রত্যয় প্রয়োগ হয়নি কেন? এই অলমের উপস্থিতিতে, যেহেতু এটার উপস্থিতিতে এটার অব্যবহৃত পূর্বের শব্দটা চতুর্থী বিভক্তি হয়, তাই এখানে ক্রীডনায় হচ্ছে। আচ্ছা, তারপর কি আছে? উপরি। উপরি মানে হচ্ছে, বুঝতেই পারছেন, উপরে। উপরে এটার প্রয়োগে হচ্ছে আমাদের, এটা যার সাথে যুক্ত থাকবে তাতে ষষ্ঠী প্রয়োগ করতে হয়, ষষ্ঠী। তো এটার যদি উদাহরণ নেই, কি বলবো, মাথার উপরে, মাথার উপরে আকাশ আছে। হ্যাঁ, তো এই বাক্যটা যদি অনুবাদ করতে যাই, আজ সেটা ক্রিয়া, থাকার কাজটা আকাশ করবে, তো এটা আমাদের প্রথমা বিভক্তি হবে। উপরে, এটা হচ্ছে অব্যয়, উপরি শব্দ, এটার সাথে যেটা যুক্ত আছে মানে মাথার, এটাতে ষষ্ঠী প্রয়োগ করতে হবে। আর এমনিতেও মাথার রবায়ের যুক্ত আছে, ষষ্ঠী হওয়ার কথা ছিল, আর উপরে শব্দটার প্রয়োগেও ষষ্ঠী হবে। তো এখানে কোনো তেমন পরিবর্তন হচ্ছে না, যেটা হওয়ার কথা ছিল সেটাই হচ্ছে, যেহেতু মিলে গেছে। তো মাথা সংস্কৃত হচ্ছে মস্তক, মস্তক, এটা নরুর মতো, এটার ষষ্ঠী কি হবে? নরস্যর মতো, মস্তকস্য, মস্তকস্য। তো উপরে সংস্কৃত হচ্ছে উপরি, বসিয়ে দেব উপরি। কি আছে? আকাশ আছে, আকাশ সংস্কৃত হচ্ছে গগন, প্রথমা হবে যেহেতু এটা কর্তা, তো নরর মতো, আকাশ তো একটাই, এক বচন হবে, তো নর, নরহ হয়, গগন, গগনহ হবে, গগনহ। আর এটা হচ্ছে প্রথম পুরুষের এক বচনের রূপ, অস্ধাতু প্রথম পুরুষের এক বচনে লট লকারে অস্তি হয়। মস্তকস্য উপরি গগনহ অস্তি, এই। এবার এটা হচ্ছে অধহ, অধহ আরেকটা সিমিলার ওয়ার্ড হচ্ছে নিচৈহি, নিচৈহি, নিচৈহি। অর্থ তো অবশ্যই বুঝতে পারছেন, নিচে, অধহ বা নিচেহি দুইটার অর্থই নিচে। এটার উপস্থিতিতেও যার সাথে যুক্ত হবে তাতে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হবে। তো এখানে কিন্তু আমরা অনেকগুলো বাক্য অনুবাদ করছি, এই বারবার রিপিট করে করে বলছি যেন আপনাদের বাক্য গঠনের যেই কনসেপ্টটা এটা ক্লিয়ার হয়ে যায়, এই জন্য আমি বারবার রিপিট করছি। নয়তো এগুলো আপনাদের যদি জাস্ট পিডিএফটাও দিয়ে দিতাম, যে মানে আমি লিখে যদি পিডিএফ আকারে দিয়ে দিতাম যে এটা থাকলে এটা হয়, তাহলে আপনারা বসে বসে নিজেই বাক্য গঠন করতে পারতেন। কিন্তু অনেকের বাক্য গঠনের কনসেপ্টটা ক্লিয়ার না, কিভাবে কোন স্টেপ ফলো করে বাক্য গঠন করব সেটা আপনাদের একটু সমস্যা আছে, তো সেই জন্য প্রত্যেকটা ভেঙে ভেঙে বলছি। তো এখানে অধহ বা নিচেহি, এই দুইটার একটা থাকলে আমাদের ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করতে হয়। তো আমি যদি বলি মাটির নিচে গুপ্তধন আছে, মাটির নিচে গুপ্তধন আছে,
তো এটার অনুবাদ যদি করি, আছে হচ্ছে ক্রিয়া, থাকার কাজটা হচ্ছে গুপ্তধন, কর্তা, কর্তায় প্রথমা বিভক্তি প্রয়োগ করতে হবে। তারপর নিচে হচ্ছে অব্যয় অধঃ বা নিচৈহি, এটা এটার সাথে যেটা যুক্ত আছে মানে মাটির, এটাতে হচ্ছে আমার ষষ্ঠী বিভক্তি প্রয়োগ করতে হবে, যেহেতু এই দুইটা শব্দের উপস্থিতিতে এটা যার সাথে যুক্ত থাকে তাতে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ করতে হয়। তাহলে মাটি হচ্ছে মৃত্তিকা, মৃত্তিকা লতার মতো আকারান্ত শব্দ, এর ষষ্ঠী হয় মৃত্তিকায়াহ, মৃত্তিকায়াহ। নিচে অধঃ বা নিচৈহি, কি আছে, কে আছে, গুপ্তধন আছে, গুপ্ত ধনম, ফলমের মতো আর কি, গুপ্ত ধনম আছে, অজধাতু অস্তি, প্রথম পুরুষের এক বচনের রূপ। মৃত্তিকায়াহ অধঃ বা নিচৈহি গুপ্তধনম অস্তি। আবার নমঃ, নমঃ, নমঃ মানে তো নমস্কার। এই নমঃ, স্বস্তি, স্বাহা, স্বধা সবগুলোর প্রয়োগে আমার চতুর্থী বিভক্তির প্রয়োগ করতে হয়। এই চারটার প্রয়োগেই চতুর্থী বিভক্তির প্রয়োগ করতে হয়। তো এগুলোর তো আলাদা করে অর্থ, নমঃর আছে নমস্কার, বাকিগুলোর আলাদা করে অর্থ নেই। নমস্কার কোনোটা হচ্ছে আপনার পিতৃলোকের শান্তি কামনায় ব্যবহার করা হয়, আবার কখনো কখনো দেবতাদের হচ্ছে উদ্দেশ্যে কোনো কিছু অর্পণ করতে মানে আহুতি দিতে প্রয়োগ করা হয়। কখনো কখনো হচ্ছে কখনো পুরো দেবতার উদ্দেশ্যে মানে পুরো দেবতা কুলের উদ্দেশ্যে আহুতি দিতে প্রয়োগ করতে হয়, আবার কখনো কোনো নির্দিষ্ট দেবতার উদ্দেশ্যে আহুতি দিতে প্রয়োগ করতে হয়। তো এই শব্দগুলোর প্রয়োগ এরকম আপনারা নিশ্চয়ই যজ্ঞের সময় শুনেছেন, স্বস্তি, স্বাহা, স্বধা, এগুলো। তো এগুলোর প্রয়োগগুলো হচ্ছে অনেকটা এরকম। তো প্রত্যেকটার প্রয়োগেই হচ্ছে আমাদের চতুর্থী বিভক্তির প্রয়োগ করতে হয়, প্রত্যেকটার ক্ষেত্রে চতুর্থী। তো এগুলো দিয়ে যদি বাক্য বলি, শিবকে নমস্কার, শিবকে নমস্কার যদি বলি, শিবকে নমস্কার কি হবে, নমস্কার মানে আমি নম শব্দটা প্রয়োগ করব। এখানে নমস্কার শব্দ প্রয়োগ করলে কিন্তু এই নিয়ম খাটবে না। তাহলে আচ্ছা, আমি আগে এই বাক্যটা অনুবাদ করি। নমস্কার, এটা আমরা অর্থে আমরা নমঃ শব্দটা প্রয়োগ করব। আর নমঃ শব্দটা সাথে শিব শব্দটা যুক্ত আছে, তাই এতে চতুর্থী বিভক্তি প্রয়োগ হবে। হওয়ার কথা ছিল কিন্তু দ্বিতীয়া, কাকে, কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে কাকে নমস্কার, শিবকে। তো যেই আনসারটা পাচ্ছি এটা দ্বিতীয়া হবে। আর এটা কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে যে আনসারটা পাবো এটা কর্ম হবে, আর কর্মে দ্বিতীয়া হবে। তো এটা হচ্ছে কর্ম, দ্বিতীয়া হওয়া উচিত ছিল, কিন্তু এই নমস্কার এর উপস্থিতিতে আমার চতুর্থী প্রয়োগ করতে হবে। শিবায়, নারায়ণের মতো শিব শব্দ, শিবায় নমঃ। এখন আমি যদি নমঃর জায়গায় নমস্কার প্রয়োগ করতাম তখন কিন্তু দ্বিতীয়াই হতো, শিবম নমস্কার হতো। কিন্তু এখানে যেহেতু নমঃ একটা প্রভাবী অব্যয়, এটা প্রয়োগ করছি, তাই এখানে শিবায় হচ্ছে। অন্য যে কোনো নমস্কারের সমার্থক শব্দ যা যা আছে, প্রণামঃ, এটাও যদি প্রয়োগ করতাম তাহলে দ্বিতীয়া হতো, কিন্তু এই শুধুমাত্র নমঃর ক্ষেত্রে চতুর্থীটা হবে, স্পেসিফিক এই অব্যয়গুলোর ক্ষেত্রে। এদের সমার্থক শব্দের ক্ষেত্রে কিন্তু হবে না। এটা আমি বারবার বলছি যেন আপনাদের মাথায় ঢুকে যায় আর আপনারা এটা প্রয়োগের সময় ভুল না করেন। আচ্ছা, তারপর স্বস্তি, স্বস্তি দিয়ে কি লিখব, স্বস্তি দিয়ে যদি প্রজাদের মঙ্গল হোক এরকম কিছু বলি, প্রজাদের মঙ্গল হোক, তো মঙ্গল অর্থে হচ্ছে স্বস্তিটা প্রয়োগ হয়। তো
মঙ্গল হওয়া অর্থে আমি স্বস্তি প্রয়োগ করব। আর যেহেতু লিখলাম মঙ্গল, হয়ে গেছে মঙ্গল। আচ্ছা, যেহেতু মঙ্গল হওয়া অর্থে স্বস্তি প্রয়োগ করব, তাহলে প্রজা শব্দে আমাদের চতুর্থী প্রয়োগ করতে হবে। তো প্রজা শব্দ হচ্ছে প্রজা শব্দের চতুর্থী হচ্ছে প্রজাভ্যঃ। প্রজাভ্যঃ এটা আপনার লতার মতো, লতাভ্যঃর মতো প্রজাভ্যঃ। প্রজাভ্য সরি লতেভ্যঃ, লতেভ্যর মতো প্রজেভ্যঃ। প্রজেভ্যঃ মঙ্গল হোক, এটার জায়গায় আমরা স্বস্তি বসিয়ে দেব। স্বস্তিহি, এটা একটা বিসর্গ হবে, আমি বিসর্গটা বাদ দিয়ে গেছি। প্রজেভ্যঃ স্বস্তিহি, এটাই। আচ্ছা, এবার স্বাহা। স্বাহা দিয়ে কি লিখব? অগ্নিকে আহুতি দিলাম, এরকম, বা অগ্নিকে আহুতি, এরকম একটা বাক্য যদি আমরা করি, বা অগ্নির উদ্দেশ্যে আহুতি দিলাম, এরকম টাইপ আর কি। আমি এক্সাক্ট মিনিংটা করতে পারছি না আসলে। আহুতি, অগ্নিতে আহুতি, এরকম। যদি আহুতি অর্থে হচ্ছে সোয়াহা প্রয়োগ করব, তো এখানে যদি সোয়াহা প্রয়োগ করি, সোয়াহা যেহেতু অগ্নির সাথে আছে, তো অগ্নি শব্দে আমার চতুর্থী বিভক্তির প্রয়োগ করতে হবে। অগ্নি শব্দের চতুর্থী এক বচনে হয় অগ্নয়ে। অগ্নয়ে, অগ্নয়ে স্বাহা। অগ্নয়ে স্বাহা। স্বাধাটা হচ্ছে পিতৃপুরুষের প্রতি যদি কোনো কিছু করা হয়, মানে কি বলে এটাকে, আহুতি দেয়া হয়, সেই ক্ষেত্রে স্বাধা প্রয়োগ করতে হয়। আমি যদি বলি পিতৃপুরুষদের প্রতি আহুতি, বা এরকম টাইপ, আমি আসলে বাংলাটা করতে পারছি না আর কি, কারণ এগুলো তো সবসময় মন্ত্রে শুনে এসেছি, কখনো বাংলা করিনি বা তেমন, সেজন্য এক্সাক্ট বাংলাটা বলতে পারছি না। তো পিতৃপুরুষ প্রতি আহুতি, তো এটা যদি লিখতে যাই, সেই ক্ষেত্রে আহুতি অর্থে আমরা তো স্বাধা প্রয়োগ করব, আর পিতৃপুরুষ এটার সাথে আহুতির সাথে যুক্ত আছে, তো এটাতে চতুর্থী প্রয়োগ করতে হবে। পিতৃপুরুষ এটা হচ্ছে পিতৃ শব্দের চতুর্থী প্রয়োগ করতে হবে। আপনারা যদি পিতৃ শব্দটা খুলে নেন, দেখবেন পিতৃ শব্দটা আর মাতৃ শব্দটা, এই দুইটার ক্ষেত্রে একটু মজার বিষয় আছে। সবগুলোর ক্ষেত্রেই, সব শব্দের ক্ষেত্রেই এক বচনে একটা বোঝায়, দ্বিবচনে দুইটা বোঝায়, বহু বচনে অনেকগুলো বোঝায়। এখন পিতৃ শব্দের এক বচনগুলো তো ঠিক আছে, একজন পিতাকে নির্দেশ করবে, কিন্তু কারোর তো পিতা দুইটা হয় না। এখন দ্বিবচনগুলো তো নিশ্চয়ই দুইটা পিতা নির্দেশ করবে না। তো দেখবেন পিতৃ শব্দের নিচে ছোট্ট করে লেখা আছে যে দ্বিবচনগুলো দ্বারা আপনার পিতা এবং মাতাকে নির্দেশ করবে, আর বহু বচনগুলো দ্বারা হচ্ছে আপনার পিতৃপুরুষদেরকে নির্দেশ করবে। ঠিক আছে, অনেকগুলো পিতা তো হয় না, তাই বহু বচন দ্বারা নিশ্চয়ই অনেকগুলো পিতাকে নির্দেশ করবে না, বা দ্বিবচন দ্বারা নিশ্চয়ই দুইটা পিতাকে নির্দেশ করবে না। দ্বিবচনগুলো দ্বারা পিতা এবং মাতাকে নির্দেশ করবে, আর বহু বচনগুলো দ্বারা পিতৃপুরুষদেরকে নির্দেশ করবে। সেম মাতৃ শব্দের ক্ষেত্রেও, এই ক্ষেত্রেও দ্বিবচন দ্বারা পিতা মাতাকে নির্দেশ করবে, আর বহু বচন দ্বারা মাতৃপুরুষদেরকে নির্দেশ করবে। তো এখন আমার পিতৃপুরুষ নির্দেশ করতে পিতৃ শব্দের বহু বচনগুলো প্রয়োগ হবে। তো পিতৃ শব্দের চতুর্থী বিভক্তি হয় পিতৃভ্যঃ। পিতৃভ্যঃ, তো আমি এখন এখানে এটাই প্রয়োগ করব, পিতৃভ্যঃ। পিতৃভ্যঃ স্বাধা, আহুতির অর্থে আমরা স্বাধা বসিয়ে দেব। এই তারপর পৃথক কৃতম অন্তরা সমন্তা, চারটা বাকি আছে। পৃথক মানে হচ্ছে কি,
আমরা আজকের ক্লাসে শুধু প্রভাবীগুলোই পড়ব, প্রভাবীগুলো আজকে পড়ব না। পৃথক মানে হচ্ছে আলাদা। পৃথক মানে কি? আলাদা। তো আলাদা, এটার প্রয়োগে হচ্ছে আমাদের পঞ্চমী প্রয়োগ করতে হয়। পঞ্চমী। তো আমি যদি একটা বাক্য নিই, কি বলবো, রাম লক্ষণের চেয়ে আলাদা। তো আমি যদি এই বাক্যটা অনুবাদ করি, আলাদা, এই ক্ষেত্রে, আচ্ছা লিখলাম একটা, হয়ে গেল আরেকটা। আচ্ছা, এই বাক্যটাতেও আমার ক্রিয়া উৎস আছে, কর্তা হচ্ছে রাম। তো রামে প্রথমা হবে, লক্ষণের রবায়ের যুক্ত আছে, ষষ্ঠী হওয়ার কথা কিন্তু হবে না, কারণ আলাদা শব্দটাই এর সাথে যুক্ত আছে, তাই আমার এতে পঞ্চমী প্রয়োগ করতে হবে। তো রাম শব্দ নরর মতো রামহ হবে, কর্তা যেহেতু প্রথমা, রামহ। এবার লক্ষ্মণ শব্দে পঞ্চমীর প্রয়োগ করতে হবে, এটাও নরর মতো, নরাতের মতো, লক্ষ্মণাৎ। আলাদা, পৃথক বসিয়ে দিলাম, হয়ে গেল রামঃ লক্ষ্মণাৎ পৃথক, এভাবে। এবার কৃতম অর্থ হচ্ছে নিষেধ। কৃতম মানে হচ্ছে কি? নিষেধ। আমি যদি নিষেধ অর্থে, মানে কৃতম শব্দটা প্রয়োগ করলে যেই শব্দের সাথে প্রয়োগ হবে তাদের তৃতীয়া প্রয়োগ করতে হবে। আমি যদি কি লিখি এখানে, কথা নিষেধ, কথা বলা নিষেধ। এখানে কথা বলা নিষেধ। কি হবে? এখানে এটা একটা অব্যয়, এটা হচ্ছে অপ্রভাবী অব্যয়। এটা এখনো আপনারা পড়েননি, পরবর্তী ক্লাসে পড়বেন। এটা এখানে সংস্কৃত হচ্ছে অত্র, এটা একটা অপ্রভাবী অব্যয়। নিষেধ তো কৃতম, এটার উপস্থিতিতে কথা বলাটা আমাদের তৃতীয়া হবে, তৃতীয়া প্রয়োগ করতে হবে, নয়তো দ্বিতীয়া করতে হতো। যদি নিষেধ শব্দটা অনুপস্থিত থাকতো সেই ক্ষেত্রে আপনার দ্বিতীয়া করতে হতো, কারণ কি নিষেধ, কি দ্বারা প্রশ্ন করলে আমরা আনসার পাবো কথা বলা, কি দ্বারা প্রশ্ন করলে কর্ম পাই, কর্মে দ্বিতীয়া হয়, তো কথা বলায় দ্বিতীয়া হওয়া উচিত ছিল, কিন্তু তৃতীয়া হবে। অত্র বার্তালাপেন, কথা বলা হচ্ছে বার্তালাপ, তো বার্তালাপেন, এই নরেনর মতো কৃতম, এই এরকম। আচ্ছা, আর দুইটা আছে অন্তরা সমন্তাৎ। অন্তরা মানে হচ্ছে মাঝে, অন্তরা মানে মাঝে, আর সমন্তাৎ মানে চারপাশে, মাঝে। মাঝে এটার উপস্থিতিতে আমার যার সাথে যুক্ত হবে তাতে ষষ্ঠী প্রয়োগ করতে হবে। ষষ্ঠী।
ওকে, তো আমি যদি একটা বাক্য নিই, কি লিখব? হ্যাঁ, ফুলগুলোর মাঝে কাঁটা আছে। এটা যদি অনুবাদ করি, ফুল হচ্ছে পুষ্প, ফল শব্দের মতো, মানে ক্লিবলিঙ্গ আর কি। তো মাঝেটা ফুল শব্দের সাথে যুক্ত আছে, তাই এটাই হচ্ছে ষষ্ঠী হবে, যেহেতু মাঝে সংস্কৃত হচ্ছে অন্তরা। তো এটার উপস্থিতিতে ফুলগুলো, এটাতে ষষ্ঠী প্রয়োগ করতে হবে। আর থাকার গাছটা কাটা গড়ছে, তাই এতে প্রথমা হবে, কর্তা আছে তো ক্রিয়া। এখন ফুলগুলো পুষ্প, এর ষষ্ঠী বহুবচন হবে, যেহেতু গুলু আছে মানে অনেকগুলোকে নির্দেশ করছে, তাহলে পুষ্পার্ণাম। এই ফলার্ণামের মতো পুষ্পার্ণাম। পুষ্পানাম মাঝে হচ্ছে অন্তরা, কাটা হচ্ছে কণ্টক। কণ্টক এটাও আমাদের ক্লিবলিঙ্গ শব্দ, তো এটাতেও আমাদের ফল শব্দের মতো শব্দরূপ হবে। এর প্রথমা, যেহেতু কর্তা প্রথমা হবে, আর প্রথমা এক বচনে হয় ফলমের মতো কণ্টকম। আচ্ছা, একটা কাটা নিশ্চয়ই নেই, অনেকগুলোই আছে, তাই আমি বহু বচন প্রয়োগ করছি। কণ্টকানি আছে সন্তি, যেহেতু বহু বচন আছে আমাদের কর্তাটা প্রথমা বহু বচন, তাই আমাদের ক্রিয়াটাও প্রথমা বহু বচন প্রয়োগ করতে হবে। অজ ধাতুর প্রথম পুরুষের এক বচনে, বহু বচনে সন্তি হয়। পুষ্পানাম অন্তরা কণ্টকানি সন্তি। আচ্ছা, সর্বশেষ সমন্তাত। সমন্তাত মানে হচ্ছে চারিপাশে। এটার উপস্থিতিতে যেই শব্দটার সাথে যুক্ত থাকবে তাদের ষষ্ঠী বিভক্তির প্রয়োগ করতে হবে। তো আমি যদি ওই আগে নিয়েছিলাম ঘরের চারপাশে গাছ আছে, তো এই বাক্যটাই আমরা আবার অনুবাদ করব। গৃহের চারপাশে গাছ আছে। আছে এটা ক্রিয়া, থাকার কাজটা করছে গাছ, গাছ কর্তা, কর্তায় প্রথমা হবে। চারপাশে হচ্ছে অব্যয়, যার সংস্কৃতে সমন্তাত। এটার উপস্থিতিতে গৃহ শব্দের ষষ্ঠী বিভক্তির প্রয়োগ করতে হবে। গৃহ কি হবে? গৃহস্য, নরস্যের মতো। গৃহস্য সমন্তাত সমন্তাত কি আছে? গাছ আছে, মানে কর্তা, থাকার কাজটা গাছ করছে, তাই বৃক্ষঃ, বৃক্ষাঃ। আচ্ছা, বৃক্ষঃ দিই, বৃক্ষঃ अस्ति। আচ্ছা, গাছ তো একটা থাকবে না, অনেকগুলোই থাকবে, বহু বচন দিই, বৃক্ষাঃ সন্তি। গৃহস্য সমন্তাত বৃক্ষাঃ সন্তি। তো এই কয়টা হচ্ছে আমাদের প্রভাবী অব্যয়। আজকে আর অপ্রভাবী অব্যয় পড়ব না, এগুলো আপনারা ভালো করে পড়বেন। আর যেখানে সমস্যা হবে অবশ্যই আমাকে জানাবেন। আজকের প্রভাবী অব্যয় নিয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। কেউ যদি মনে হয় যে বুঝতে পারছি না, আবার বোঝানো দরকার, বলতে পারেন। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো জিজ্ঞাসা না থাকলে আমরা ক্লাসটা এখানেই শেষ করব আপনাদের। আচ্ছা, ঠিক আছে, কেউ যেহেতু কিছু বলছেন না, আমি ধরে নিচ্ছি আপনাদের কোনো জিজ্ঞাসা নেই। জিজ্ঞাসার বাইরে আর কিছু বলার আছে আপনাদের? যদি বলার থাকে বলতে পারেন, যে কোনো কিছু, নয়তো আমরা ক্লাসটা শেষ করব। নমস্কার মহোদয়া, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমরা নর্মালি যে বাক্যগুলো করতেছি, যেমন বর্তমান কালে আমরা তি তাহান্তি সেগুলো বলতেছি,
কিন্তু কন্টিনিউয়াস টেন্সে যদি কোনো কিছু হয়, যেমন বৃষ্টি পড়ছে বা সে যাচ্ছে, এরকম ক্ষেত্রে আমরা নর্মালি বর্তমান কালের মধ্যেই করতেছি। এখন কি দুইটার মিনিং একই সংস্কৃতে? হ্যাঁ, সংস্কৃতে লট লকারই মানে আমরা বাংলাতে বা ইংরেজিতে যেমন আলাদা করি না, বর্তমান কালকে 4টা ভাগ করছি, ফিউচার টেন্সকে আবার 4টা ভাগ করছি, প্রত্যেকটাকে 4 ভাগ করছি, কিন্তু এই ক্ষেত্রে বর্তমানকাল বলতে লট লকার, মানে আপনি বর্তমানকালে যেই বাক্যই বলেন না কেন লট লকারই প্রয়োগ করবেন। অতীতকাল বলতে লং লকার, আবার ভবিষ্যৎকাল বলতে লিট লকার। যেই বাক্যই বলেন না কেন, আপনি যেই মিনিংয়েই বলেন না কেন, এটা মানে এগুলোই প্রয়োগ হবে। আবার আরও আছে, আরও প্রক্রিয়া আছে যেগুলোর মাধ্যমেও আমরা করতে পারি, কিন্তু সাধারণত এভাবে করা হয়। আবার কিছু প্রত্যয় প্রয়োগ করেও অতীতকাল কিংবা আপনার কি বলে এটাকে, অতীতকাল কিংবা ভবিষ্যৎকাল করা যায়, এগুলো আমরা শিখব সামনে। আর কন্টিনিউয়াস টেন্সের জন্য আলাদা একটা প্রত্যয় আছে, এটাও আমরা শিখব। এই অব্যয়ের পরে আপনাদের প্রত্যয়ের ক্লাস শুরু হবে, তো তখন সত্রিশানচ একটা প্রত্যয় পড়ানো হবে। তো ওই সত্রিশানচ প্রয়োগ করে আপনার কন্টিনিউয়াস টেন্স করা যায়, চলমান ক্রিয়া করা যায়। তো আমরা তখন দেখব আর কি কীভাবে, মানে ওইটা শুধুমাত্র আপনার কন্টিনিউয়াস টেন্সের জন্য। আবার পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, এগুলোর জন্য কিন্তু কোনো প্রত্যয় নেই। তো এই আর কি। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ নমস্কার। আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? যে কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, ওই আনন্দ মহোদয় যখন আমাকে প্রশ্ন করলেন, উনি প্রশ্ন বললেন, আমিও এখন প্রশ্ন বললাম, কিন্তু ওটা প্রশ্ন হবে না, ওটা জিজ্ঞাসা হবে। প্রশ্ন হচ্ছে যখন আমরা কাউকে পরীক্ষা করার জন্য করি আর কি, ধরুন আমি জানি এটার আনসার, এখন অপর সাইডের জন জানে কি না সেটা পরীক্ষা করার জন্য আমরা যখন কোনো একটা কথা বলি সেটা হয় প্রশ্ন, আর যখন জানার জন্য বলি সেটা হয় জিজ্ঞাসা। তো এটা একটু প্রয়োগের সময় আমরা খেয়াল রাখবো আর কি। এমনি সমার্থক শব্দ হিসেবে আমরা প্রয়োগ করি, তবে একটা সূক্ষ্ম পার্থক্য আছে এই দুইটা শব্দের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। শান্তি দেওয়ার মাধ্যমে আপনারাও আমার সাথে সাথে শান্তি দিন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। শুভরাত্রি।